পারছি না। এবার আপনি যদি আমাদের সাথে সামিল হন এবং আমাদের পাশে থাকেন আর সাহায্য করেন, তবে আমরা ওই চারুলতার মোকাবেলা করতে সফল হবই হব। ঠিক আছে রাজকন্যা জেসমিন, আমিও আজ থেকে তোমাদের সাথেই আছি। আজ থেকে ওই চারুলতা আর সকলের বিরুদ্ধে যা করতে হয় আমি সব কিছুতেই তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ আপনাকে পিতামশাই। এবার আমিও দেখি ওই চারুলতা। না না, এ তো অসম্ভব। এ আমি কি দেখছি? হেমরাজের মহারানী লতা শুকনো পদ্ম হাতে এক নিঃশ্বাসে তার ঘ্রাণ শুকে নেয় এবং তারপর সেই পদ্মপুরীর কথা মতো জলে ঝাঁপ দেয়। তাই নাকি? তার মানে ওদিকটাতে মনে হয় রাজকন্যা জেসমিন আর রাজেশবাবু ভালোই সামনে নিয়েছে। এই যাত্রায় মনে হচ্ছে বেঁচে গিয়েছি। তবে চারুলতা যখন আবার ময়না, আরে ও ময়না, কোথায় তুই? এদিকে আয় বলছে। এই দেখ, আমি তোর বাড়িতে এসেছি তোর সাথে দেখা করতে। মীরা ময়নাদের বাড়িতে অনেকটা সময় ময়নাকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু ময়নার বদলে ঘর থেকে ক্যাবলা বেরিয়ে আসে আর মীরাকে দেখে সে অবাক হয়ে যায়। এ কি মীরা, তুমি সকাল সকাল আমাদের বাড়িতে যে? কেন ক্যাবলা, আমি কি তোমাদের বাড়িতে আসতে পারি না নাকি? না না, তা কেন, অবশ্যই আসতে পারো। এসো এসো, বসো। আসলে আসলে ময়না বাড়িতে নেই, পুকুর ঘাট লাগে এসে থালা বাসন মাজতে। তুমি এখানে বসো, আমি ময়নাকে ডেকে দিচ্ছি। ময়না থালা বাসন মাজতে পুকুর ঘাটলায় গেছে? পেয়েছি ওকে। ওকে হাতছা করে জব্দ করার মতো একখানা সুযোগ পেয়ে গেছি। ওখানে গেলে আসল মজাটা জমবে। থাক থাক ক্যাবলা, তোমাকে আর কষ্ট করে ময়নাকে ডাকতে যেতে হবে না গো। আমি বরং যাচ্ছি পুকুর ঘাটলায়, সেখানে গিয়ে ময়নার সাথে দেখা করে নেব। আমি এবার আসি, কেমন? ঠিক আছে মীরা, তুমি যখন যেতে চাইছো সেখানে, তাহলে যাও, আমি কাজে যাই। এরপর ক্যাবলা তার কাজে বেরিয়ে পড়ে আর মীরা যায় ময়নার খোঁজে পুকুর ঘাটলায়। না না, এ তো অসম্ভব। এ আমি কি দেখছি? হেমরাজের মহারানী এত বড় মিথ্যে বলল আমায়। এত বড় রাজপ্রাসাদের রানী হয়ে সে কি করে এত বড় সত্যিটা আমাকে লুকোতে পারলো? সে যে মেয়ের বিপদের জন্য আমাকে স্মরণ করেছে, সে তো বলেছিল সেই মেয়ে নাকি অতি সাধারণ আর গরিব ঘরের মেয়ে, কিন্তু আমি তো ধ্যান করে অন্য কিছু জানতে পারছি। না 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 না, আমার প্রশ্ন কিছুতেই মিলছে না। ওই রানীকে শিগগিরই ডেকে পাঠাতে হবে আমাকে। আচ্ছা, আমার ওই তাঁত বোনা কাপড় বোনা দেখার জন্য মনটা এত উৎফুল্ল হয়ে আছে কেন? অন্য কোনো বিষয় তো আমার মনটা এত উৎফুল্ল হয় না। তবে এক্ষেত্রে কেন এমনটা হচ্ছে? আমার যেন আর তরই সইছে না কাপড় বুনতে দেখার। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তাঁতিদের সঙ্গে আমি একখানা কাপড় বুনে ফেলি। পিতামশাইয়ের কাছে তো মনে হচ্ছে তিনি রাজপুত্রের এরকম ইচ্ছেতে রাজি নয়। তিনি বাণিজ্য করতেই যাবেন, তিনি তাঁত বোনার পক্ষেও নয়। তবে পিতামশাই যতই রাজপুত্রের পাশে থাকুক আর না থাকুক, আমি রাজপুত্রের পাশে থাকবই সব সময়। প্রয়োজন হলে আমি আমার নিজের হাতে নকশা তুলবো দু একটা শাড়িতে। রাজপুত্রের এমন ইচ্ছাকে আমি সম্মান করি এবং তার পাশে থাকতে, সব ধরনের সাহায্য করতে আমি প্রস্তুত। এক সময় রাজপুত্র এসব ইচ্ছে অনেক বড় হবে, তার স্বপ্ন পূরণ হবে। তখন সবাই রাজপুত্রকে বাহবা দেবে, আর এটাই আমার বিশ্বাস। চারুলতা, কি এত ভাবছো তুমি বলো তো? এই তো আমরা প্রায় চলে এসেছি, একটু বাদলেই তাঁতিদের সেই তাঁত বুননের ঘরটি দেখা যাবে। চলো, এখনই তোমায় আমি সেখানে নিয়ে যাব। আমি অনেকটা দূর পাড়ি দিয়ে প্রথমে মধুপুর রাজ্যে গেছি, তারপর আবার হেমরাজ্যে ফিরে এলাম। তাই আমার শরীরটা বড্ড ক্লান্ত। এমতো অবস্থায় রাজপ্রাসাদে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়াটা আমার জন্য খুবই প্রয়োজন রাজপুত্র। তাই আমি তোমাদের সাথে তাঁত বুনন দেখতে যেতে পারছি না। তুমি বরং যুবরানীকে নিয়েই সেখানে যাও। ঠিক আছে পিতামশাই, আমি একাই তাহলে যুবরানীকে নিয়ে যাচ্ছি সেখানে। ঠিক আছে, তবে মহারাজ, আমি কি রাজপুত্রের সাথে যাব নাকি আপনার সঙ্গে প্রাসাদে ফিরে যাব?
আপনি আমার সঙ্গে প্রাসাদে ফিরে চলুন মন্ত্রী মশাই, কারণ প্রাসাদে ফিরে অনেক কাজ বাকি আছে। আমার বাণিজ্যে যাওয়ার তোড়জোড় তো করতে হবে নাকি? হ্যাঁ মন্ত্রীমশাই, পিতামশাই ঠিক বলেছে। আপনি পিতামশাইয়ের সাথে বাড়িতে ফিরে যান, আমি একাই যুবরানীকে নিয়ে যেতে পারবো সেখানে। এরপর মন্ত্রীমশাইকে সঙ্গে করে রাজামশাই রাজরথে চড়ে রাজবাড়িতে ফিরে যায় আর রাজপুত্র পায়ে হেঁটে চারুলতাকে নিয়ে সেই তাঁতবোনা তাঁতিদের সঙ্গে দেখা করতে যায়। আচ্ছা সই, জলের তলায় তুমি তুমি সারাক্ষণ কি করো? সেখানে থাকতে তোমার সাথে লাগে না বুঝি? না মানে আমাদের এখানে টানা কয়েকদিন বৃষ্টি হলে না জলের জন্য আমার গা কেমন স্যাঁতস্যাঁত করে, ঘর বাড়িও স্যাঁতস্যাঁত করে। বৃষ্টি বাদলের জন্য ঘরের বাইরেও বেরিয়ে কাজকর্ম করতে পারে না। আর তোমরা বছরের পর বছর কি করে জলের তলায় থাকো গো? সেখানে কি তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে? জলের তলে কি তোমাদের ঘর আছে? তোর তোর দেখছি অনেক কৌতূহল সই। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাব একদিন আমার জলের তলদেশের রাজ্যে। সেখানে গেলেই দেখতে পাবি সেখানে আমার থাকা খাওয়ার মতো কত সুন্দর ব্যবস্থা তৈরি করা আছে। আসলে বিধাতা এই পৃথিবীতে যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন না কেন, তিনি সব প্রাণীর উপযোগী থাকা এবং খাওয়ার ব্যবস্থা সব তিনি আগে থেকে করে রেখেছেন। সেগুলো মানুষের ধারণারও বাইরে। তবে তুই যখন আমার সই, আমি চাই তোর আমার সম্পর্কে সকল ধারণা থাকুক। তাই আমি তোকে একদিন নিয়ে যাব আমার জলের তলদেশে সেই পরিরাজ্যে। না না সই, আমি তোমার সাথে জলের তলদেশে গেলে তো দম বন্ধ করে মরেই যাব। কারণ আমরা মানুষেরা তো জলের তলদেশে শ্বাস নিতে পারি না। তুই ভাবলি কি করে তোর কোনো অসুবিধে করে আমি তোকে আমার রাজ্যে নিয়ে যাব? না না সই, তোর কোনো বিপদ হবে না। সে ব্যবস্থা আগে থেকে আমি করে তারপর তোকে নিয়ে যাব। এই নে একটা শুকনো পদ্ম ফুল। এরপর পদ্মপুরী জাদু করে লতার হাতে একটা শুকনো পদ্ম ফুল ধরিয়ে দেয়। এই শুকনো পদ্ম ফুল দিয়ে কি হবে সই? তুই যখন জলের তলায় যাবি তার ঠিক আগে এই শুকনো পদ্ম ফুল হাতে দুবার ঘষে এক নিঃশ্বাসে ঘ্রাণ শুকে নিবি। তারপর তুই জলের তলায় যাওয়ার পরও ঠিক যতক্ষণ জলের তলায় থাকবি ততক্ষণ তোর আর জলের তলে শ্বাস নিতে কোনো কষ্ট হবে না। সত্যি সত্যি বলছো তুমি? এটাও সত্যি? আমার তো মাঝে মাঝে বিশ্বাস হয় না। এত সব জাদুকরি কাণ্ড কারখানা। তুমি আসলে মায়াবতী জাদুকরি। বিশ্বাস হয় না? এক্ষুনি একবার পরীক্ষা করে দেখ। আর চল, তারপর আমি তোকে নিয়ে জলের তলায় যাচ্ছি। পদ্মপুরীর কথা অনুযায়ী লতা শুকনো পদ্ম হাতে এক নিঃশ্বাসে তার ঘ্রাণ শুকে নেয় এবং তারপর সেই পদ্মপুরীর কথা মতো জলে ঝাঁপ দেয়। সাবধান সাবধান সাবধান, হেমরাজ্যের রাজামশাই রাজ দরবারে ফিরে এসেছেন। রাজামশাই ফিরে এসেছেন মানে তার সাথে তো অরুণ আর যুবরানী চারুলতাও ফিরে এসেছে। কে জানে ওরা সবাই আমার ব্যাপারে সবটা জেনে গেছে কিনা। আজ হয়তো রাজামশাই রাজ্য থেকে তাড়িয়ে দেবেন। সব কিছু যাতে ঠিকঠাক করে নিতে পারি সেই জন্যই তো গিয়েছিলাম তন্ত্রমাতার কাছে, কিন্তু তিনি তো এখনও আমার কোনো কাজ শুরু করে দিতে পারলেন না। এখন আমার কি হবে? হে বিধাতা, রক্ষা করো আমায়। এরপর মন্ত্রীমশাই রাজামশাই রাজ দরবারে প্রবেশ করে। একই রাজামশাই আর মন্ত্রীমশাই, রাজামশাই আর মন্ত্রীমশাইকে একা দেখতে পাচ্ছি। তারা তো যুবরানী আর যুবরাজকে আনতে গিয়েছিল, তবে তারা কোথায়? তাদেরকে না নিয়ে চলে এসেছে নাকি? কি রানী, দেখছি তুমি আগে থেকে রাজ দরবারে উপস্থিত আছো। মনে হচ্ছে আমার অনুপস্থিতিতে রাজ্যের দায়িত্ব ভালোই সামলিয়েছ। তা বেশ বেশ, এবার আমার বিশ্রামের তোড়জোড় করো তো দেখি। শরীরটা বড্ড ক্লান্ত। দাসীকে বলে আমার বিশ্রামের ব্যবস্থা করো।
ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দাসী, দাসী, কোথায় তোরা? শিগগিরই আমার সাথে রাজামশাইয়ের কক্ষে চল। এ কথা বলে রানী রাজদরবার ছেড়ে অন্দরমহলের দিকে যায় এবং রানী ভেতরে যেতে যেতে মনে মনে ভাবতে থাকে, কি হলো ব্যাপারটা? রাজামশাই আমার সাথে এতটা স্বাভাবিক আচরণ কেন করলো? রাজপুত্র অরুণ বা যুবরানী চারুলতাই বা কোথায়? তার মানে কি তিনি রাজপুত্র অরুণ বা যুবরানীর খোঁজ পাননি, বা কোনো কিছুর বিষয়ে কিছু জানতেও পারেননি? যদি তাই হয় তাহলে তো আমার সাথে স্বাভাবিক আচরণ করার কথা নয়। যাকে আমি আর কেঁচো খুঁড়তে কেউটে বের করব না, সবটা যেমন চলছে তেমনটাই চলুক আপাতত। এই তো চুপরানি, দেখো চলে এসেছি আমরা। ওই দেখো, ওটাই তাঁত ঘর। শব্দ শুনতে পাচ্ছ তো? তার মানে তাঁতিরা এখন তাঁত কাপড় বুনছে। চলো ভেতরে চলো। চলুন রাজপুত্র। রাজপুত্র অরুণ চারুলতাকে নিয়ে সেই তাঁতঘরটির ভেতরে প্রবেশ করে। রাজপুত্রকে অনেকদিন বাদে দেখায় তাঁতিরাও ভীষণ খুশি হয়। রাজপুত্র, আপনি এসেছেন। আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম। আজ আপনি এখানে আসবেন সেটা তো জানা ছিল না। তবে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার আগমনে খুব খুশি হয়েছি আমরা সকলে। আমি দুঃখিত, আমি এই কদিন তোমাদের সাথে দেখা করতে আসতে পারিনি। তবে তোমরা তোমাদের কাজ বন্ধ রাখোনি, এই কথা আমি শুনেছি মন্ত্রীমশাইয়ের কাছে। তাই আজ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আর আমাদের স্বপ্নের কাজে কেউ কোনো বাধা তৈরি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ রাজপুত্র, এই দেখুন, আমরা ইতিমধ্যে 4-5টা শাড়ি ও তার থেকে নামিয়ে ফেলেছি। সেগুলো একদম সম্পূর্ণ তৈরি। কই কই দেখি দেখি কেমন হয়েছে এই শাড়িগুলো। ইনি নিশ্চয়ই আমাদের যুবরানী। হ্যাঁ, আমরা আমরা বুঝতে পেরেছি। এই যুবরানীকে এখানে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছি। এই দেখুন যুবরানী, শাড়িগুলো আপনার পছন্দ হয় কিনা দেখুন। এরপর তাঁতিরা চারুলতার হাতে কয়েকটি শাড়ি তুলে দেয়। বাহ, কি চমৎকার হয়েছে তোমাদের বোনা শাড়িগুলো। এই শাড়িগুলো বাজারে দারুণভাবে চলবে, সকলের ভীষণ পছন্দ হবে। আর তাছাড়া হেমরাজ্যের রেশম সুতোর সাথে তো কোনো সুতোর তুলনাই হয় না, তাই এই শাড়িগুলো হয়েছে অতুলনীয় সুন্দর। বা চারুলতা, তুমি তো দেখছি শাড়ি সম্বন্ধে ভালোই জানো। এত কিছু জানলে কি করে? বাড়ি আপনার যুবরানী হয়েছি আর এতটুকু জানবো না, তা কি করে হয় বলুন তো? ময়না, আরে ও ময়না! এ কি রে ময়না, এ কি হাল হয়েছে তোর? বিয়ে হয়েছে, কোথায় সুন্দর করে সংসার করবি, তা নয় সকাল সকাল পুকুর ঘাটলায় এসেছিস, থালা বাসন নেই। ছি 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 ছি, তোর এমন দশা দেখে আমার করুণা হচ্ছে। তোকে ক্যাবলা এত সব কাজ করতে দিয়েছে, তাই না রে? দাঁড়া, আজ আমি ভ্যাবলাকে বলে ক্যাবলাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। আরে আমার বান্ধবীকে বিয়ের পর খাটিয়ে খাটিয়ে মারছে ওই ক্যাবলাটা। এসব তুই কি বলে চলেছিস মীরা? তোর নিজে যা মনে আসছে তাই বলে চলেছিস, আমাকে তো কিছু বলার সুযোগই দিচ্ছিস না। আর ক্যাবলাকে তুই শাস্তি দেওয়ার ব্যবস্থা করবি মানে? ক্যাবলা কেন আমার এত সব কাজ করাতে যাবে? দুজনে কাজকর্ম তো আমরা দুজনেই করি। আমার সংসারের কাজ আমি করব নাকি অন্য কেউ এসে করে দিয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ তো করে দেবে। বড়লোক বাড়িতে বিয়ে করলে একটাই সুবিধে, জানিস তো? আমার শ্বশুর বাড়িতে না দুটো কাজের লোক আছে। একজন রান্না বান্না করে, আরেকজন থালা বাসন কাপড় চোপড় ঘর দর পরিষ্কার করে। আমাকে তো কিচ্ছুটি করতে হয় না। দেখ কেমন গয়নাগাটি পরে ঘুরে বেড়াচ্ছি। ও শান্তি আর শান্তি। আর তুই কি না বিয়ের পরে চাকরানি হয়ে গেছিস? তোকে দেখে না আমার বড্ড মায়া হচ্ছে রে ময়না। তুই যে সকাল সকাল গয়নাগাটি পরে আমাকে দেখাতে এসেছিস আর কথা শোনাতে এসেছিস, তা আমি তোকে এখানে প্রথম দেখেই বুঝে ফেলেছিলাম। এখন আর তোর এসব কথা আমার গায়ে লাগছে না রে মীরা। তুই যা, তোর এসব ভাবভঙ্গিমা অন্য কোথাও গিয়ে দেখা, আমাকে দেখাতে আসিস না। তোর এসব দেখে আমার গাও জ্বলে না, আর কিছু আসেও যায় না। আমি আমার সংসার নিয়ে দিব্যি সুখে আছি। এ কথা বলে
এ কথা বলে ময়না থালা বাসনগুলো সাথে করে নিয়ে তার বাড়িতে চলে যায়। এখন তো এসব বলবে, দিয়েছি দাঁত ভাঙা জবাব। এখন তো আমার সামনে থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করবি তুই ময়না। সকাল সকাল মনটা আমার খুশি হয়ে গেল। যাই, এখন একটু মায়ের সঙ্গে দেখা করে আসি, তাহলে মনটা আরো ভালো লাগবে। চলো চারুলতা, এবার আমরা প্রাসাদে ফিরে যাই, পরে আবার এখানে আসবো সময় করে। হ্যাঁ, চলুন রাজপুত্র। কোথায় আপনি রাজপ্রাসাদে ফিরে একটু বিশ্রাম নেবেন তা নয়, আমার জোরাজুরিতে আপনাকে এখানে আসতে হয়েছে, সেজন্য আমি দুঃখিত। চলুন চলুন, এখন আর দেরি করা যাবে না, চলুন। এরপর রাজপুত্র চারুলতার রাজবাড়িতে ফিরে যায়। রানীমা, কোথায় আপনি? আপনার সাথে কিছু জরুরি কথা ছিল আমার। আরে আরে, কি হয়েছে? বল আমায়, বল। আমি এইমাত্র দেখে এলাম রাজপুত্র অরুণ আর যুবরানী চারুলতা প্রাসাদে ফিরছে। সত্যি নাকি? তবে তো এবার নিশ্চয়ই আমার খোঁজ করবে যুবরা। না না রানীমা, তার কিছুই হয়নি। যুবরাজ আর রানীমা প্রাসাদে ফিরেই তাদের কক্ষে চলে গেছে বিশ্রাম নেওয়ার জন্য। তারা মহারাজের মতো বড্ড ক্লান্ত। তাই নাকি? তার মানে ওদিকটাতে মনে হয় রাজকন্যা জেসমিন আর রাজেশবাবু ভালোই সামনে নিয়েছে। এই যাত্রায় মনে হচ্ছে বেঁচে গিয়েছি। তবে চারুলতা যখন আবারও হেমরাজ্যে ফিরে এসেছে, তার মানে ওই রাজেশবাবুর কাছ থেকে চারুলতা নিশ্চয়ই মুক্তি পেয়ে গেছে, আর নয়তো রাজপুত্র অরুণী তাকে মুক্ত করেছে। ওই চারুলতাকে আমি কিছুতেই সায়স্তা করতে পারছি না। তন্ত্রমাতা, হ্যাঁ, তন্ত্রমাতা ছাড়া ওই চারুলতাকে সায়স্তা করা যে সম্ভব হবে না। আপনি একদম ঠিকই বলেছেন রানীমা, আর তাই তো আমিও তন্ত্রমাতার খোঁজ নিয়েও এসেছি। তন্ত্রমাতা আপনাকে ডেকে পাঠিয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য। তাই নাকি? তাহলে তো আমার যত দ্রুত সম্ভব তন্ত্রমাতার সাথে দেখা করতে যেতে হবে। কি ব্যাপার যুবরানী চারুলতা, আজ অনেকদিন বাদে তোমার রাজকক্ষে ফিরে অনুভূতি কেমন? আমার রাজকক্ষ? এ আপনি কি বলছেন? এটা তো আপনার কক্ষ। ও, তার মানে তুমি এখনো আমার কক্ষকে নিজের বলে মানতে পারোনি যুবরানী? আমি তো ভেবেছিলাম তুমি সবটা মেনে নিয়েছো, কিন্তু এখন তো দেখছি। না না, আমি সে কথা কখন বললাম আপনাকে রাজপুত্র? আমি সত্যিই সবটা মেনে নিয়েছি। আপনার যা কিছু তার সব তো আমারই, আর আমার যা কিছু সব কিছু তো আমি আপনার নামেই লিখে দিয়েছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।